আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সো আজকে আমরা সরলরেখার তোমাদের জানা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরলরেখার ঢাল। সো এই সরলরেখার ঢালটা আমরা আগে পড়ছিলাম একভাবে, এসএসসি তে থাকতে। এবার আমরা একটু অন্যভাবে দেখব। দেখো, তো ঢালের মধ্যে টপিক আছে টোটাল তিনটা। প্রথমে আমাদের জানতে হবে এই ঢাল জিনিসটা কি, তারপর হচ্ছে ঢালকে কেমনে পাওয়া যাবে, তারপর ঢালের অ্যাপ্লিকেশন, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা জানবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আসো, ঢাল জিনিসটা আসলে কি। তো এটা ডেফিনেশনে আসো। ডেফিনেশন আমাদেরকে কি বলে দেখো, বলতেছে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে বলা হয় ঢাল। তার ট্যানজেন্ট মানকে আমরা ঢাল বলবো। এই কথাটার মানে কি ভাইয়া? এই কথাটার মানে হচ্ছে, ধরো তোমার কাছে এটা ওয়াই অ্যাক্সিস আছে, এটা তোমার কাছে এক্স অ্যাক্সিস আছে। এটা হচ্ছে ভাইয়া এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন তোমাকে আমি একটা সরল রেখা দিলাম, এই সরল রেখাটা তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা বলো তো, একটা সরল রেখার এক্স অক্ষের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড কেমনে চিন্তা করব? চিন্তা করব ভাইয়া, এই সরল রেখাটা এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টের এই পাশটা, মানে ডান সাইড যেটা আছে, এই ডান সাইডটা হচ্ছে পজিটিভ সাইড, আর বাম সাইড যেটা আছে, এই বাম সাইডটা হচ্ছে নেগেটিভ সাইড। তাহলে এখন তোমাকে বলতেছে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে তার ট্যানজেন্ট মানকে আমরা ঢাল বলবো। ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম ইকুয়ালস টু আসবে আমাদের ট্যান টিটা। ট্যান টিটা অবভিয়াসলি মনে রাখবা, এখানে টিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, অর্থাৎ এখানে যে টিটাটা আছে সেটা হচ্ছে এক্স এর পজিটিভ সাইডের সাথে, এক্স এর পজিটিভ সাইডের সাথে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ঢালের ডেফিনেশনটা। তো এই ডেফিনেশন দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই, জাস্ট এমনি জানার জন্য জানা। আমরা আসল খেলাধুলায় আসো। এখন আসো প্রথমে, ঢালকে আসলে কিভাবে পাওয়া যাবে। তো ঢালকে পাওয়ার অনেকগুলো উপায় আছে। এর মধ্যে আমাদের তিনটা উপায় হচ্ছে, একটা, যদি কোণ দেওয়া থাকে, যদি বিন্দু দেওয়া থাকে, আর যদি সমীকরণ দেওয়া থাকে। যদি সমীকরণ দেওয়া থাকে। তো প্রথমে আসো, যদি কোণ দেওয়া থাকে তাহলে ঢালকে কেমনে পাওয়া যাবে। তো কোণ দেওয়া থাকলে দুইটা কেস দেওয়া থাকতে পারে, কোণের মধ্যে আবার দুইটা কেস থাকতে পারে। একটা কেস, প্রথমে আসো কেস নাম্বার 1। যদি ভাইয়া আমাদের কোণটা যদি এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে যদি দেওয়া থাকে, যেমন ধরো তোমাকে কোণটা এটা দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমাদের টিটা, তাহলে এম ইকুয়ালস টু হবে, এখান থেকে আসবে এম ইকুয়ালস টু টেন টিটা আসবে। এম ইকুয়ালস টু টেন টিটা আসবে। ঠিক আছে, এম ইকুয়ালস টু টেন টিটা যদি এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে দেওয়া থাকে। এখন ধরো তোমাকে যদি এটা দেয়, কেস নাম্বার 2 দেখো, যদি তোমাকে এখন কোনটা, যদি এটা দেওয়া থাকে, ফর এক্সাম্পল তোমাকে আমি ধরো এটা দিলাম, এখন তোমাকে কোণ দেওয়া আছে এটা, এই যে এক্স অক্ষের নেগেটিভ সাইডের সাথে কোণটা দেওয়া আছে, এটা দিলাম আমি ফাই কোণ। তাহলে এখন তুমি আমাকে বলো এখান থেকে ঢাল সমান কি হবে। তো আমরা যখন ঢাল বের করব, এম ইকুয়ালস টু, আমাদের দরকার এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে কোণ, তার মানে আমাদের দরকার হচ্ছে এই কোণটা আমাদের দরকার, এটা আমাদের দরকার, টিটা আমাদের দরকার। তো টিটা সমান কি লেখা যায়? টিটা সমান এই জায়গায় লিখতে পারি আমরা 180 মাইনাস ফাই লিখতে পারি। 180 মাইনাস ফাই লেখা যায়। তাহলে এম ইকুয়ালস টু আসবে তখন 10 180 মাইনাস ফাই। 180 10 180 মাইনাস ফাই মানে কত? মাইনাস 10 ফাই। মাইনাস 10 ফাই। তাহলে দেখো, দুইটা কেস দেওয়া থাকতে পারে ভাইয়া কোন দেওয়া থাকলে। একটা হচ্ছে এম ইকুয়ালস টু টেন টিটা, এম ইকুয়ালস টু ডিরেক্টলি টেন টিটা। এটা কখন? যখন টিটাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এম ইকুয়ালস টু মাইনাস টেন টিটা, মাইনাস টেন টিটা মানে ফাই জায়গায় টিটা বলতেছি আর কি, মাইনাস 10 ফাই। এটা কখন ইউজ করতেছি? যখন হচ্ছে ফাইটা আমরা এক্স অক্ষের নেগেটিভ সাইডের সাথে যখন লিখছি, নেগেটিভ সাইডের সাথে যখন লিখছি। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? ওকে। তাহলে কোণ দেওয়া থাকলে আমরা এভাবে বের করতে পারি। এরপর আসো, যদি বিন্দু দেওয়া থাকে, যদি বিন্দু দেওয়া থাকে, অর্থাৎ তোমাকে ধরো একটা সরল রেখার উপর দুইটা বিন্দু দেওয়া আছে। একটা দিলাম তোমাকে x1, y1, আর একটা দিলাম তোমাকে x2, y2। দুটা বিন্দু তোমাকে দেওয়া আছে। এখন বললাম এই সরল রেখার ঢাল তুমি বের করো। তাহলে এম ইকুয়ালস টু আসবে কত? এম ইকুয়ালস টু আসবে ভাইয়া y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। অর্থাৎ উপর আসবে কুটিদ্বয়ের অন্তর আর নিচে আসবে ভুজদ্বয়ের অন্তর। এই ফর্মুলাটা তোমাদের আগে জানা ছিল। তাহলে একটা সরল রেখার উপর যদি দুইটা বিন্দু জানা থাকে, একটা সরল রেখার উপর দুইটা বিন্দু জানা থাকলে ঢাল সমান আমরা বের করতে পারবো y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এই ফর্মুলাটা দিয়ে। এখন অনেকেই বলতে পারো, ধরুন ভাই আমাকে দুইটা বিন্দু দেওয়া নাই, আমাকে একটা সরল রেখার উপর অনেকগুলা বিন্দু দেওয়া আছে। যেমন ধরেন আমাকে দেওয়া আছে x1, y1, আরেকটা বিন্দু দেওয়া আছে x2, y2,
আরেকটা বিন্দু দেওয়া আছে আমাকে x3, y3, আমাকে অনেকগুলা বিন্দু দেওয়া আছে। এখন অনেকগুলা যদি বিন্দু দেওয়া থাকে, যেমন এখানে 3টা বিন্দু দেওয়া আছে, তাই না? তো যদি তোমাকে 2 এর অধিক বিন্দু দেওয়া থাকে, এখন যদি বলে সরলরেখার ঢাল বের করো, তাহলে তুমি কোন দুইটা বিন্দুকে ইউজ করবা? প্রথম কথা হচ্ছে, যদি তোমার 2 এর অধিক বিন্দু একটা রেখার উপর যদি দেওয়া থাকে, তার মানে এরা হচ্ছে সমরেখীয় বিন্দু, মানে একই রেখার উপর অবস্থিত বিন্দু। তো সমরেখীয় বিন্দু থেকে যে কোনো দুইটি নিয়ে তুমি ঢাল বের করবা, যে কোনো দুইটি, যে কোনো দুইটি, যে কোনো দুইটি নিয়ে ঢাল বের করবা, যে কোনো দুইটি। অর্থাৎ হয় তুমি x1 y1 x2 y2 কে নিতে পারো, x2 y2 x3 y3 কে নিতে পারো, x1 y1 x3 y3 কে নিতে পারো। যে কোনো দুইটা নিলে ঢাল কিন্তু সেম আসবে। ঠিক আছে? ওকে। এবার আসো, যদি সমীকরণ দেওয়া থাকে, যেমন ধরো তোমাকে একটা সমীকরণ আমি দিলাম, ধরো ফর এক্সাম্পল 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। ধর একটা সমীকরণ তোমাকে দেওয়া হয়েছে। এখন বললাম এই সমীকরণ থেকে তুমি ঢাল বের করো। যদি সমীকরণ থেকে তোমাকে আমি ঢাল বের করতে বলি, তাহলে এই সমীকরণটাকে তুমি কনভার্ট করবা y ইকুয়ালস টু mx প্লাস c তে কনভার্ট করবা। y ইকুয়ালস টু mx প্লাস c তে কনভার্ট করবা। কনভার্ট করার পরে x এর সাথে যে থাকবে, x এর সাথে যে থাকবে এই হবে সরল রেখার ঢাল। x এর সাথে যে থাকবে সে হবে সরলরেখার ঢাল। তাহলে আমি যদি y ইকুয়ালস টু mx প্লাস c তে কনভার্ট করি এই জিনিসটাকে, তাহলে 3y ইকুয়ালস টু মাইনাস 2x মাইনাস 5 আসবে। সুতরাং এখান থেকে y সমান লিখতে পারি 3 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে মাইনাস 2/3x মাইনাস 5/3 এটা পাওয়া যাবে। তাহলে এখন তুমি আমাকে বলো, এই জায়গায় তুমি আমাকে বলো x এর জায়গায় কত আছে? মাইনাস 2/3 আছে। x এর জায়গায় মাইনাস 2/3 আছে। তাহলে আমরা বলতে পারি তাহলে এই সরল রেখার ঢাল হচ্ছে মাইনাস 2/3, মাইনাস 2/3। ঠিক আছে? তাহলে যদি সমীকরণ দেওয়া থাকে, তাহলে সরলরেখার ঢাল বের করবো কি দিয়ে? y ইকুয়ালস টু mx প্লাস c তে কনভার্ট করবো, দেন x এর সাথে যে থাকবে সে হবে আমাদের সরলরেখার ঢাল। এতটুকু বোঝা গেছে ভাইয়া? ওকে। তাহলে আমরা ঢালকে কয়ভাবে পাইতে পারি? 3 ভাবে। কোণ দেওয়া থাকলে, বিন্দু দেওয়া থাকলে, সমীকরণ দেওয়া থাকলে। কোণ দেওয়া থাকলে হচ্ছে 2 ভাবে পাওয়া যায়। যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকে, x ইকুয়ালস টু ডিরেক্টলি tan থিটা। যদি ঋণাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকে, তাহলে মাইনাস tan থিটা। ঠিক আছে? আর যদি হচ্ছে তোমার কি বলে, দুই বিন্দু যদি দেওয়া থাকে, m ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, আর সমীকরণ দেওয়া থাকলে y ইকুয়ালস টু mx প্লাস c তে কনভার্ট করে করব। ওকে? ঠিক আছে। এবার আসো ঢালের অ্যাপ্লিকেশনে আসো। ঢালের অ্যাপ্লিকেশন। তো ঢালের অ্যাপ্লিকেশনে আমাদের হচ্ছে 4টা কেস আছে। একটা কোণ বের করা, একটা হচ্ছে সমান্তরাল হওয়া, একটা হচ্ছে লম্ব হওয়া, আর একটা হচ্ছে সমরেখীয় হওয়া। তো আমরা 4টা কেসই ডিটেলসে দেখব। প্রথমে আসো কোণ বের করা, আসো ঢাল দিয়ে কোণ বের করা, এই কেসটাতে আসো ঢাল দিয়ে কোণ বের করা। সো কোণ বের করার মধ্যে আমার ঢালের 4টা ক্যাটাগরি থাকতে পারে। একটা হচ্ছে যদি m এর মানটা পজিটিভ হয়, m এর মানটা যদি নেগেটিভ হয়, m ইকুয়ালস টু 0 হয়, আর একটা হচ্ছে m যদি অসংজ্ঞায়িত হয়। তো এখানে আমরা যে কোণটা বের করব, এই কোণটা অবভিয়াসলি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে দেখো 4টা কেসই দেখো। প্রথম কেসে আসো, 1 নাম্বার, যদি m গ্রেটার দেন 0 হয়, m গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে এখান থেকে যে কোণটা আসবে, তার মানে m এর মান পজিটিভ, m এর মান পজিটিভ, তাহলে m মানে আমরা জানি tan থিটা। তাহলে এখান থেকে আসবে tan থিটা ইকুয়ালস টু m। সুতরাং m থিটা ইকুয়ালস টু, আমরা কোণ বের করতেছি তাই না, কোণ বের করতেছি, সুতরাং থিটা ইকুয়ালস টু আসবে tan ইনভার্স m, tan ইনভার্স m এটা আসবে। তাহলে যদি m গ্রেটার দেন 0 হয়, জাস্ট তুমি tan ইনভার্স দিলে তুমি থিটাকে পেয়ে যাবা, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স m। ঠিক আছে? 2 নম্বরে আসো, এটা হচ্ছে m এর মান যদি পজিটিভ হয়। এখন m যদি নেগেটিভ হয়, ফর এক্সাম্পল m লেস দেন যদি 0 হয়, তাহলে তুমি আপাতত জিনিসটা লিখো, আমি তোমাকে একটু পরে এক্সপ্লেন করতেছি। থিটা ইকুয়ালস টু আসবে m যদি লেস দেন 0 হয়, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m, মডুলাস m, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m। কেন এই জিনিসটা হয় এটা একটু দেখো। এটা কেন আমরা এইভাবে নিলাম? ফর এক্সাম্পল তুমি যদি এই জিনিসটা একটু দেখো, ধরো তোমাকে আমি একটা রেখা দিলাম, এই রেখাটা দিলাম, এই রেখাটা দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ উৎপন্ন করছে, তাই না ভাইয়া? একটা স্থূলকোণ উৎপন্ন করছে, এটা একটা স্থূলকোণ। ধরো এই স্থূলকোণের কারণে আমরা ফর এক্সাম্পল এই কোণটাকে আমরা নিলাম হচ্ছে থিটা ইকুয়ালস টু 135 ডিগ্রি আমরা নিলাম। তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি, তাই না? এই কোণটা হবে 45 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা ঢাল বের করি, এই সরলরেখার ঢাল আসবে ফর এক্সাম্পল -1, ঢাল আসবে -1। এখন আমাদের অ্যাঙ্গেলটাকে দরকার। তো তোমাকে আমি হচ্ছে এখন এই রেখার ঢালটা তোমাকে আমি দিলাম, m ইকুয়ালস টু -1টা আমি দিলাম, তোমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই না? তাহলে তুমি দেখো
আমি যদি এই কোণটাকে 45 ডিগ্রি নিই, যদি এই কোণটা 45 ডিগ্রি হয়, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে দেখো, ধরো তুমি হচ্ছে যেহেতু কোণকে বের করতেছো, তো অনেকে কনফিউজ হয়ে যাবা, ভাই আপনি তো কোণ দেওয়া আছে, আপনার তো কোণ দেওয়া আছে, আপনি কোণকে কেমনে বের করবেন? দেখো, ধরো কোণ দেওয়া নেই, আমাকে ঢালটা দেওয়া আছে, আমি ইকুয়ালস টু -1 দেওয়া আছে। তো আমি যদি ক্যালকুলেটরে যদি নর্মালি আমি এটা নিই, ধরো tan থিটা ইকুয়ালস টু m, এটা যদি নিয়ে আমরা যদি এখানে থিটা ইকুয়ালস টু বসাই tan ইনভার্স -1, যদি এটা বসাই তাহলে তোমার অ্যান্সার আসবে কত? -45 ডিগ্রি। এটা অ্যান্সার আসবে তোমার ক্যালকুলেটরে। সো এটা অ্যান্সার আসা মানে কি? -45 ডিগ্রি এটা আসছে মানে কি? এটা আসছে মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া, এখানে দেখো অ্যাঙ্গেলের সামনে একটা মাইনাস আছে, অ্যাঙ্গেলের সামনে মাইনাস আছে মানে এই অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ নিচ্ছ, তুমি ক্লকওয়াইজ নিচ্ছ, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা, তার মানে আমি এই রেখার এই যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা নিছি, তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমরা নিছি, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তো মাইনাসটা কেন আসছিল? ক্লকওয়াইজ হওয়ার কারণে। আমরা জানি ক্লকওয়াইজ কোণ হচ্ছে নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ কোণ হচ্ছে পজিটিভ। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে এটা 45 হইলে আমাদের এক অক্ষ ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা কত হবে? উৎপন্ন কোণটা হবে ভাইয়া 180 মাইনাস 45 ডিগ্রি, এটা হবে, তাই না ভাই? তাহলে তুমি দেখো একটা জিনিস, তুমি দেখো তাহলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, 180 মাইনাস এই যে 45 ডিগ্রি পাইলাম, এই 45 ডিগ্রি এটা লেখা যায় কিনা দেখো তো, tan ইনভার্স মডুলাস m সমান কত ছিল? -1 ছিল, tan ইনভার্স মাইনাস মডুলাস -1, কারণ tan ইনভার্স মডুলাস মানে কি? মাইনাসটা খাই ফেলবে, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি আসবে। এই জন্য তোমার কি লিখছি? এই জন্য লিখছি যদি m এর মান যদি লেস দেন 0 হয় কখনো, তাহলে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m, মডুলাস m। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার? ওকে। তাহলে দেখো যদি m গ্রেটার দেন 0 হয়, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স m, যদি m লেস দেন 0 হয়, থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m, মডুলাস m। এরপরে বাকিগুলো তো তোমাদের খুবই ইজি লাগবে এই জিনিসগুলো। 3 নাম্বারটা হচ্ছে যদি m ইকুয়ালস টু 0 হয়, m ইকুয়ালস টু 0 হওয়া মানে কি ভাই? মানে উৎপন্ন কোণটা হচ্ছে 0, তাই না? তার মানে এক অক্ষের সাথে উৎপন্ন কোণটা 0, উৎপন্ন কোণটা 0। তাহলে m ইকুয়ালস টু 0 হলে তার মানে এটা এক অক্ষের সমান্তরাল, তো এক অক্ষের সমান্তরালে থিটা ইকুয়ালস টু কত? এক অক্ষের সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি, 0, তাই তো? 4 নম্বরে আসো। তো 4 নাম্বার হচ্ছে যদি m যদি অসংজ্ঞায়িত হয়, m অসংজ্ঞায়িত হলে, m যদি অসংজ্ঞায়িত হয়, তো m অসংজ্ঞায়িত হওয়া মানে কি? m অসংজ্ঞায়িত হওয়া মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল, তার মানে থিটা ইকুয়ালস টু x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখান থেকে থিটা ইকুয়ালস টু আসবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই চারটা কেস বিশেষ করে এখানে তুমি হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখিও, 2 নাম্বারটা একটু খেয়াল রাখিও। ঠিক আছে, তাহলে দেখো যদি m গ্রেটার দেন 0 হয়, তাহলে tan থিটা ইকুয়ালস টু কত? tan ইনভার্স m, জাস্ট m দিলে বসাই, m বসাই দিলে হবে। যদি m লেস দেন 0 হয়, থিটা ইকুয়ালস টু কত? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m। আর যদি m ইকুয়ালস টু 0 হয়, থিটা ইকুয়ালস টু 0, m অসংজ্ঞায়িত হলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তাহলে কোণ বের করা শিখে গেলাম আমরা, কোণ বের করা শিখে গেলাম। এবার কোণ বের করা থেকে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এই প্রবলেমটা একটু সলভ করি, ম্যাথ নাম্বার 1টা। সো ম্যাথ নাম্বার 1 বলছে কি দেখো, ম্যাথ নাম্বার 1 বলছে 3x প্লাস রুট 3y ইকুয়ালস টু 0, এই রেখার ঢাল এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তার পরিমাণ কত? তো আমরা যদি একটা কাজ করি দেখো, তাহলে 3x প্লাস রুট 3y ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। তাহলে ভাই এখান থেকে আমরা পাবো হচ্ছে, এখান থেকে আমরা পাবো রুট 3y ইকুয়ালস টু মাইনাস 3x, কারণ আমরা y ইকুয়ালস টু mx প্লাস c তে যাবো। তাহলে y ইকুয়ালস টু লেখা যায় মাইনাস 3 বাই রুট 3 x লেখা যায়, যেটাকে আমরা লিখতে পারি মাইনাস রুট 3 x। তাহলে এখন m এর জায়গায় কত আসছে বলো? m এর জায়গায় কত আসলো? m এর জায়গায় আসলো মাইনাস রুট 3 আসলো। তাহলে আমরা বলতে পারি এখান থেকে, তাহলে সরল রেখার ঢাল m ইকুয়ালস হচ্ছে রুট 3। তা এখন তুমি দেখো এরপর বলছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে এটা বের করো। তো উৎপন্ন কোণটাকে আমরা টিঠা ধরলাম। তা এখন বলো m এর মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অবভিয়াসলি নেগেটিভ। তো যেহেতু m যেহেতু নেগেটিভ, তাহলে m নেগেটিভ হলে কত আসবে? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m। তাহলে কত আসবে ভাইয়া? পাই মাইনাস tan ইনভার্স m মানে কত? মডুলাস, মডুলাস মানে √3 মানে জাস্ট √3 আসবে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি, পাই বাই 3। তাহলে এখান থেকে আসবে 2 পাই বাই 3। ঠিক আছে, 2 পাই বাই 3 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে চাইলে তুমি ডিগ্রিতে লিখতে পারো, আমি রেডিয়ানে লিখছি, তুমি চাইলে ডিগ্রিতে লিখতে পারো, কোনো প্রবলেম নাই।
ঠিক আছে, অর্থাৎ 120 ডিগ্রি আসবে আর কি ডিগ্রিতে লিখলে। এরপর আসো ম্যাথ নাম্বার 2টা খেয়াল করো। সো এটা অনেক ইজি। ম্যাথ নাম্বার 2তে কি বলতেছে দেখো তো, 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0, এই রেখার ঢালটা কত এটা বলছে না। তাহলে এখান থেকে পাওয়া যাবে 2y ইকুয়ালস টু মাইনাস 3x প্লাস 7। তাহলে এখান থেকে পাওয়া যাবে y ইকুয়ালস টু মাইনাস 3/2x প্লাস 7। তাহলে এখন বলো, সরি 7/2। তাহলে এখন এখান থেকে ঢাল সমান কত আসলো, সুতরাং m ইকুয়ালস টু আসলো মাইনাস 3/2। তার মানে সরলরেখার ঢাল কত, মাইনাস 3/2। এরপর আসো ম্যাথ নাম্বার 3। এগুলো পারবা না তোমরা, বলো কোন দেওয়া আছে তোমাকে, তোমাকে কোন দেওয়া আছে। তাহলে সরলরেখার ঢাল কি হবে বলো, ডিরেক্টলি কোন দেওয়া আছে। এখানে বলছে এই কোণগুলো হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এটা তোমাকে বলে দিছে। তাহলে এটার জন্য ঢাল সমান আসবে m ইকুয়ালস টু আসবে tan 120 ডিগ্রি, এটা সমান আসবে m ইকুয়ালস টু আসবে tan 90 ডিগ্রি, এটা সমান আসবে m ইকুয়ালস টু আসবে tan 150 ডিগ্রি। তো এই মানগুলো তোমরা হচ্ছে এখান থেকে বসাই দিবা আর কি। এই মানগুলো কত আসে এটা দেখে তুমি এখান থেকে বসাই দিবা, ক্যালকুলেটরে মেরে বসাই দিবা। এরপর আসো ম্যাথ নাম্বার 4-এ। তো ম্যাথ নাম্বার 4-এ বলছে কি দেখো, ম্যাথ নাম্বার 4-এ বলছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা কত হবে। তোমাকে ঢালগুলো দেওয়া আছে 1 মাইনাস রুট 3 মাইনাস 1/√3 এগুলো দেওয়া আছে। সো এটার জন্য যদি আমরা টিটা বের করি, দেখো m এর মানটা পজিটিভ না ভাইয়া, 1 না। তাহলে 1 হলে কত, tan ইনভার্স 1, তার মানে 45 ডিগ্রি। তাহলে এটার জন্য যদি টিটা বের করি, m এর মানটা কি নেগেটিভ না, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস মাইনাস রুট 3। তাহলে এখান থেকে কত আসবে, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস মাইনাস রুট 3 মানে কত, tan ইনভার্স রুট 3, tan ইনভার্স রুট 3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাই/3 আসবে, ইকুয়ালস টু 2π/3 এটা আসবে। এরপর যদি আমি এখান থেকে যদি নিই টিটা ইকুয়ালস যদি এটা নিই, তাহলে নেগেটিভ না আবার, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস m, তাহলে মডুলাস মাইনাস 1/√3। তাহলে কত আসবে, পাই মাইনাস tan ইনভার্স 1/√3 মানে π/6। তাহলে কত আসে, 5π/6 আসে। ঠিক আছে, 5π/6, দ্যাটস ইট, এগুলোই আমাদের অ্যান্সার। সো এখন আমরা কি কি বের করতে পারলাম, আমরা ঢাল বের করতে পারতেছি, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা বের করতে পারতেছি, তারপরে কোণ দেওয়া থাকলে ঢাল বের করতে পারতেছি, সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করতে পারতেছি। ওকে, এবার আসো ঢালের যে অ্যাপ্লিকেশন আছে, এই ঢালের অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের সমান্তরাল হওয়া, ওই যে লম্ব হওয়া, ওই যে কাহিনীগুলো ছিল না, ওইগুলো আমরা একটু দেখি। প্রথমে আসো সমান্তরাল হওয়া। তাহলে অ্যাপ্লিকেশন হচ্ছে কোণ বের করাটা আমরা শিখলাম, এবার আমরা দেখব সমান্তরাল হওয়া, এটি একটু আমরা দেখি। তো দেখো তোমাকে হচ্ছে আমি যদি এটা ওয়াই এক্সিস দিলাম, এটা এক্স এক্সিস দিলাম, এখন দুইটার একটা সমান্তরাল ধরো, দুইটার একটা সমান্তরাল মানে এটা কখনো মিলিত হবে না, তাই না, এটা কখনো মিলিত হবে না, এই তো। তো দুইটা রেখা যদি সমান্তরাল হইতে হয়, তাহলে তুমি দেখো এই কোণটাকে যদি 30 ডিগ্রি উৎপন্ন, এই কোণটা যদি 30 হয়, তাহলে এই কোণটাও 30 হবে, কারণ কি কোণ, অনুরূপ কোণ। তাহলে এই কোণটা যদি টিটা হয়, এই কোণটাও টিটা হবে, তাই না। তো এই রেখার ঢালকে ধরলো আমরা ধরলাম m1, এই রেখার ঢালকে ধরলাম আমরা m2। তাহলে এখান থেকে বলতে পারি m1 সমান হচ্ছে আমাদের tan থিটা এবং m2 সমান হচ্ছে আমাদের tan থিটা, দুইটাই আমাদের tan থিটা, তাই না ভাই। তো দুইটাই যেহেতু tan থিটা, তার মানে এখান থেকে বলা যাবে আলটিমেটলি m1 ইকুয়ালস টু m2। অর্থাৎ যদি সরল রেখাদ্বয়ের ঢাল যদি সমান হয়, যদি রেখাদ্বয়ের ঢাল যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের রেখাদ্বয় সমান্তরাল হবে। যদি রেখাদ্বয়ের ঢাল সমান হয়, তাহলে রেখাদ্বয় সমান্তরাল হবে। বুঝা গেছে, যদি রেখাদ্বয়ের ঢাল সমান হয় তাহলে রেখাদ্বয় সমান্তরাল হবে। ক্লিয়ার? ওকে, সো এবার আসো সো যদি লম্ব হওয়ার কাহিনীটা বলি, দেখো লম্ব হওয়া, ধরো তোমাকে দুইটা রেখা দেওয়া আছে, একটা রেখা আর একটা রেখার উপর লম্ব। ধরো প্রথম রেখার ঢালকে ধরলাম আমরা m1, সেকেন্ড রেখার ঢালকে ধরলাম আমরা m2। তো যদি দুইটা রেখা দেওয়া থাকে, একটা ডাল m1 একটা রেখার ডাল m2, তো দুইটা রেখা যদি লম্ব হয়, তাহলে ঢাল দ্বয়ের গুণফল আসবে -1। যদি দুইটা রেখা একটা আরেকটার উপর লম্ব হয়, দুইটা রেখা যদি একটা আরেকটার উপর লম্ব হয়, তাহলে ঢাল দ্বয়ের গুণফল আসবে -1 আসবে। এখন তুমি দেখো, চিন্তা করো এই জিনিসটা কেমনে আসে, একটু দেখাই। ওয়াই এক্সিস, এক্স এক্সিস,
ধরো একটা রেখা দেওয়া আছে তোমাকে, এই রেখাটা তোমাকে একটা দেওয়া আছে, এটার উপর আমি আরেকটা লম্ব রেখা নিলাম, এটা হচ্ছে লম্ব রেখায় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটাকে ধরলাম আমরা, ধরো এটা হচ্ছে আমাদের θ2, আর এই কোণটাকে ধরলাম আমরা θ1। θ1, এই রেখার ডালকে ধরলাম m2, এই রেখার ডালকে ধরলাম m1। ঠিক আছে, তা এখন তুমি দেখো ভাই, সো এখান থেকে তুমি নর্মালি কি জানো, এখান থেকে নর্মালি জানো এই যে 2 নম্বর যে রেখাটা আছে θ2 উৎপন্ন করছে, এখান থেকে আমরা লিখতে পারি m2 সমান হচ্ছে tan θ2, আর m1 সমান হচ্ছে tan θ1। tan θ1 এটা লেখা যাবে, তাই না? সো আমাদের একটা ক্লাস 9-10-এ একটা উপপাদ্য ছিল, মনে করো তো একটু, বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এরকম একটা উপপাদ্য ছিল না? তো এই কোণটা একটা বহিস্থ কোণ না ভাইয়া? বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে θ2 হচ্ছে, আমরা এখান থেকে লিখতে পারি, তার মানে θ2 হচ্ছে θ1 প্লাস 90 ডিগ্রি। এই যে এই কোণটা অন্তস্থ কোণ, এটার সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এখন যদি আমার ডালকে নিয়ে আসতে হয়, তাহলে ট্যানকে নিয়ে আসতে হবে। তা আমি যদি ট্যানকে নিয়ে আসি ভাইয়া উভয় পক্ষে, তাহলে tan θ2 ইকুয়ালস টু লেখা যাবে tan 90 ডিগ্রি প্লাস θ1, এটা লেখা যাবে, tan 90 প্লাস θ1 লেখা যাবে। তাহলে এখন তুমি দেখো, তাহলে tan θ2 মানে কত? tan θ মানে হচ্ছে এখান থেকে tan θ2, আর tan 90 প্লাস θ2 মানে কি? মাইনাস cot θ1, তাই না? tan 90 প্লাস θ মানে হচ্ছে cot, 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 cot হয়ে গেছো, তাই না? tan θ2 ইকুয়ালস টু মাইনাস cot θ1। তাহলে এখন যদি আমরা একটা কাজ করি, তাহলে tan θ2 ইকুয়ালস টু মাইনাস, এটা মানে হচ্ছে 1 বাই tan θ1। tan θ1 কার গুণন করে দাও, তাহলে এখান থেকে আসবে tan θ1 ইন্টু tan θ2 ইকুয়ালস টু মাইনাস 1। সুতরাং m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1, প্রমাণিত। ঠিক আছে, তাহলে ঢাল দ্বয়ের যদি দুইটা সরলরেখা একটা আরেকটার উপর যদি লম্ব হয়, তাহলে ঢাল দ্বয়ের গুণফল হবে কত? ঢাল দ্বয়ের গুণফল হবে মাইনাস 1, মাইনাস 1। কথা ক্লিয়ার? ওকে, এবার আসো, যদি বলে তোমাকে সমরেখীয়, যদি তোমাকে এই কাহিনীটা বলে সমরেখীয়, 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 এই কাহিনীটা যদি তোমাকে বলে, তাহলে সমরেখীয় এই কথাটা মানে কি? দেখো, সমরেখীয় মানে হচ্ছে, ধরো আমি তোমাকে অনেকগুলা বিন্দু দিলাম, এ বিন্দু দিলাম, তারপরে হচ্ছে বি বিন্দু দিলাম, সি বিন্দু দিলাম, ডি বিন্দু দিলাম, ই বিন্দু দিলাম, অনেকগুলো বিন্দু তোমাকে দিলাম। এখন তুমি কখন বলতে পারবা এই বিন্দুগুলো সমরেখীয়? এটা কখন বলা যাবে? এটা বলা যাবে যদি আমার এখানে যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয়। যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এই যে প্রত্যেকটা বিন্দু আছে, 5টা বিন্দু আছে, এই 5টা বিন্দু যদি আমার একই রেখার উপর অবস্থিত হয়, তখন আমরা বলতে পারবো এই 5টা বিন্দু হচ্ছে আমাদের সমরেখীয় বিন্দু। এই 5টা বিন্দু হচ্ছে আমাদের সমরেখীয় বিন্দু। ক্লিয়ার? ওকে, এখন আসো সমরেখীয় এই জিনিসটা আমরা কেমনে বের করব এটা দেখো। ধরো আমি তোমাকে 3টা বিন্দু দিলাম, এ বি সি, 3টা বিন্দু দিলাম। আমি এ বিন্দুর স্থানাঙ্ক দিলাম তোমাকে x1, y1, বি বিন্দু দিলাম x2, y2, সি বিন্দু দিলাম x3, y3। তাহলে আমি যে প্রমাণ করব এই 3টা বিন্দু সমরেখীয়, এই জিনিসটা কেমনে প্রমাণ করব দেখো। সো আমি যেটা করব সেটা হচ্ছে, ধরো আমি এ বি কে একটা রেখা চিন্তা করলাম, তাহলে এ বি কে একটা রেখা চিন্তা করে এটার ঢাল বের করলাম আমি m1। এরপর আমি সিডি বিসি কে একটা রেখা চিন্তা করলাম, বিসি কে একটা রেখা চিন্তা করলাম, এটার ঢাল বের করলাম আমরা m2, m2। যদি এখান থেকে পাওয়া যায়, যদি এখান থেকে পাওয়া যায় m1 ইকুয়ালস টু m2 পাওয়া যায়, অর্থাৎ এবি রেখার ঢাল ইকুয়ালস যদি বিসি রেখার ঢাল পাওয়া যায়, তাহলে আমি বলতে পারবো এবিসি হচ্ছে সমরেখীয়। অথবা আমি যেটা করতে পারি হচ্ছে, আমি ধরো এবি একটা রেখা নিলাম, এবি একটা রেখা নিলাম, এসি আর একটা রেখা নিলাম, এবি রেখার ঢাল বের করলাম, এসি রেখার ঢাল বের করলাম। বের করার পরে আমি যদি ঢাল দ্বয় সমান পাই, তাহলে আমি বলতে পারবো সমরেখীয়। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া ঢাল দ্বয় সমান হইলে তো আমরা দেখছিলাম সমান্তরাল, তো সমান্তরাল এবং সমরেখীয় এই দুইটা কাহিনীর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, দেখো যদি আমি এটা নিতাম, ধরো আমার কাছে এবি একটা রেখা আছে, সরি আমার কাছে ধরো এবি একটা রেখা আছে, সিডি আর একটা রেখা আছে। যদি রেখা দুই সমান্তরাল হয়, তাহলে এখানে কি কমন কোনো বিন্দু আছে? এখানে কমন কোনো বিন্দু আছে? রেখা দুইয়ের মধ্যে কমন কোনো বিন্দু আছে? একটা এবি আর একটা কি সিডি, মাঝখানে কমন কেউ নাই। বাট আমি যদি তোমাকে এটা বলি, সমরেখীয় কাহিনীটা যদি দেখো, তাহলে এ বি সি, আমি এখানে যে রেখা দুই চিন্তা করতেছি, একটা এবি রেখা আর একটা বিসি রেখা,
মাঝখানে কমন কে? বি। যদি আমি এসি রেখা চিন্তা করি আর বিসি রেখা চিন্তা করি, কমন বিন্দু কে? এই বিন্দু। তার মানে সমরেখীয় এই জিনিসের মধ্যে কমন কেউ আছে, একজন কমন থাকে। সমান্তরাল ক্ষেত্রে কমন থাকাটা নেসেসারি না। বুঝতে পারছো আমার কথা? পার্থক্যটা দুইটার ক্ষেত্রে কিন্তু ঢাল সমান, বাট একটার কাছে কমন বিন্দু থাকে আর একটার কাছে কমন কেউ থাকে না। ক্লিয়ার? ওকে। সো এবার আমরা প্রবলেমে যাই, প্রবলেম সলভিং এ যাই। যেমন ম্যাথ নাম্বার 5 এ কি বলছে দেখো, দুই বিন্দুগামী রেখার ঢাল বের করো। সেগুলো বাচ্চাদের কাজ, এগুলো তোমরা পারবা। এটা যদি প্রথমটার জন্য যদি m বের করি, y1 মাইনাস y2, তাহলে 0 মাইনাস 3, 0 মাইনাস 2, 3/2। দুই নম্বরটা বের করো। দুই নম্বরটার ঢাল সমান কত আসবে? y1 মাইনাস y2, x1 মাইনাস x2, তাহলে 6 ডিভাইডেড বাই 5, তাহলে 6/5। ঠিক আছে, ওই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করছি আর কি। সো ম্যাথ নাম্বার 6 এ আসো। ম্যাথ নাম্বার 6 এ বলতেছে কি? ম্যাথ নাম্বার 6 এ বলতেছে একটি সরল রেখা 1,2 এবং 3,4 বিন্দুগামী এবং xy তার উপর একটি বিন্দু, দেখাও যে এটা। অর্থাৎ তোমাকে দেওয়া আছে কি দেখো, তোমাকে দেওয়া আছে একটি রেখার উপর অলরেডি দুইটা বিন্দু দেওয়া আছে, 1,2 এবং 3,4। আরেকটা বিন্দু বলছে এই রেখা দিয়ে গেছে xy বিন্দু। তাহলে এখন বলছে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তার মানে এখানে তোমাকে ইউজ করতে হবে সমরেখীয় কনসেপ্টটা। এই তিনটা বিন্দু সমরেখীয়, তাই না? তাহলে আমি যদি এই পয়েন্টটাকে এ ধরি, এই পয়েন্টটাকে বি ধরি, এই পয়েন্টটাকে সি ধরি, তাহলে ধরো আমি এবি রেখার ডাল এতটুকু ধরলাম m1, বিসি রেখার ডাল এতটুকু ধরলাম m2। তাহলে m1 সমান আসবে এখান থেকে y1 মাইনাস y2, x1 মাইনাস x2। তাহলে কত আসে? -2 ডিভাইডেড বাই -2 ইকুয়ালস টু 1 আসে। যদি m2 বের করি, m2 করলে কত আসে? 4 মাইনাস y ডিভাইডেড বাই 3 মাইনাস x। তাহলে এখন যেহেতু সমরেখীয়, তার মানে m1 ইকুয়ালস টু m2 হবে, তাই না? m1 ইকুয়ালস টু m2 হবে সমরেখীয় যেহেতু। তাহলে m1 ইকুয়ালস টু যদি m2 হয়, তাহলে এখান থেকে বলতে পারবো 1 ইকুয়ালস টু 4 মাইনাস y ডিভাইডেড বাই 3 মাইনাস x। তো আর গুণন করো, আর গুণন করলে কত আসবে? 3 মাইনাস x ইকুয়ালস টু 4 মাইনাস y আসবে। তো আমি যদি x কে সবগুলাকে যদি এক পাশে নিয়ে যাই, তাহলে x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা চলে আসবে। x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো ম্যাথ নাম্বার 7 এ আসো। সো ম্যাথ নাম্বার 7 এ বলতেছে কি, যদি a, 0 এবং 0, b এবং 1, 1 যদি সমরেখা হয়, তবে এই জিনিসটা দেখাইতে বলছে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1। এই ম্যাথটা তোমাদের এসএসসি তে ছিল, একদম হুবহু এসএসসি তে ছিল এই প্রবলেমটা। a, 0 একটা পয়েন্ট দেওয়া আছে, b দেওয়া আছে 0, b আর c দেওয়া আছে তোমাকে 1, 1। তো যেহেতু সমরেখা বলছে, তাহলে আমি এতটুকু রেখার ঢালকে m1 ধরলাম, এতটুকু আমি ধরলাম m2 ধরলাম রেখার ঢাল। তাহলে m1 সমান আসবে এখান থেকে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তাহলে মাইনাস b বাই a আসবে, মাইনাস b বাই a। আর m2 সমান কত আসবে? m2 সমান আসবে b মাইনাস 1, 0 মাইনাস 1, 0 মাইনাস 1, এটা আসবে। তাহলে এখান থেকে কত আসে? মাইনাস b মাইনাস 1, মাইনাস b মাইনাস 1, এটা আসে, তাই না ভাইয়া? তো যেহেতু সমরেখীয়, তাহলে m1 ইকুয়ালস টু m2 হবে। তো m1 ইকুয়ালস টু যদি m2 হয়, তার মানে আমরা লিখতে পারি তাহলে মাইনাস b বাই a ইকুয়ালস টু মাইনাস b মাইনাস 1। মাইনাস মাইনাস মোকাবেলা দাও, তাহলে b বাই a ইকুয়ালস টু b মাইনাস 1 লেখা যায়। আর গুণন করো, b ইকুয়ালস টু লেখা যায় ab মাইনাস a, ab মাইনাস a লেখা যায়। তাহলে a কে এক পাশে নিয়ে আসো, তাহলে a প্লাস b ইকুয়ালস টু ab। তোমাকে চাইছে কি 1/a 1/b ইকুয়ালস টু 1। তাহলে এক পাশে 1 চাচ্ছে, উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করো, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই ab ইকুয়ালস টু 1। তাহলে a ডিভাইডেড বাই ab প্লাস b ডিভাইডেড বাই ab ইকুয়ালস টু 1। তাহলে 1/b প্লাস 1/a ইকুয়ালস টু 1, প্রমাণিত। ঠিক আছে, সো এই জিনিসটাই প্রমাণ করতে বলছে। সো আমাদের ঢালের কনসেপ্ট এতটুকুই। সো একটা কনসেপ্টের আন্ডার আসলে যত কিছু আসা যায়, মানে যত ধরনের ম্যাথ আসা যায়, যতগুলা কেস আসা যায়, সবগুলো মোটামুটি এখানে কভার করা হয়েছে ঢালের মধ্যে। তো তোমাদের কাজ শুধুমাত্র ক্লাসগুলো একটু ভালো মতো করা, ভালো মতো ক্লাসগুলো করবা, নোটগুলো করবা, কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর যদি কোনো কনসেপ্ট বাকি থাকে, ইন দ্যাট কেস তোমাদের যদি মনে হয় ভাইয়া একটা প্রবলেম করতে গেছি বইয়ের, ম্যাথটা পারি নাই, মানে আপনি যে কনসেপ্টগুলো পড়াইছেন এগুলো দিয়ে হয় নাই, যদি এরকম কোনো কেস যদি চলে আসে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।